বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 13টা ক্লাস নিয়েছি, আজকে 14তম ক্লাস। 2018 এবং 2016 সালের পার্ট বি এবং পার্ট সি প্রশ্নগুলো আমরা প্রায় শেষ করেছিলাম। আবারও বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কিছু প্রশ্ন বাকি ছিল আমাদের, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে বিশ্বায়ন ও আঞ্চলিকতাবাদের বিষয় নিয়ে তোমাদের বেশ কিছু মডেল টেস্ট নেওয়া হয়েছে। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়েও বেশ কিছু পরীক্ষা নেওয়া হয়েছে। তো আমরা পুনরায় পরীক্ষা শুরু করব আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যাবলীগুলো কি কি। এরপরে আমরা আজকের লেকচারে জানতে পারবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতাগুলো কি কি ছিল, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সর্বশেষ পরাশক্তি বলতে কি বুঝো সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো সে বিষয়ে আলোচনা করার আগে একটা বিষয় আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক নীতি কি। যে আমরা বৈদেশিক সম্পর্ক, অর্থাৎ আমাদের ভাষায় যদি বলি যে বৈদেশিক সম্পর্ক হচ্ছে যে কি বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে একটা সুসম্পর্ক, সেটি হচ্ছে মূলত এখানে বৈদেশিক নীতি বা বৈদেশিক সম্পর্ক বলে অবহিত করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের বৈদেশিক নীতি কি যদি আমরা বলি, যে আমরা দেখতে পাই যে প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ধরন, গতি প্রকৃতির ধারাবাহিকতার বৈশিষ্ট্যকে একটি দেশের বৈদেশিক সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সাথে যে একটা সম্পর্কের সৃষ্টি হয়, এবং এই সম্পর্কটি এক একটি দেশের সাথে এক এক রকম হয়ে থাকে, অর্থাৎ ধরন এবং গতি প্রকৃতির উপর ভিত্তি করে মূলত একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক সৃষ্টি হয়। তো একেই মূলত বৈদেশিক সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়, এবং একেই পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। তো পররাষ্ট্রনীতি কি আমরা পরবর্তীতে জানছি। তাহলে বৈদেশিক সম্পর্ক হচ্ছে প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সাথে গতি প্রকৃতি এবং তারা ধরন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে যে একটি সম্পর্ক হয়, সেটাকে আমরা বৈদেশিক সম্পর্ক বলে অবহিত করতে পারি। এই বৈদেশিক সম্পর্কটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভাবমূর্তি নির্ভর করে তার বৈদেশিক সম্পর্ক বা নীতির উপর। অর্থাৎ একটা রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব কতটুকু আছে সেটি নির্ভর করে মূলত ওই রাষ্ট্রের ভাবমূর্তির উপর। অর্থাৎ ওই রাষ্ট্রের মধ্যে ভাবমূর্তি কিরকম, ওই রাষ্ট্রের সার্বভৌমত্বের ভাবমূর্তি কিরকম, সেটি নির্ভর করে মূলত বৈদেশিক সম্পর্কের উপর ভিত্তি করে। তো বাংলাদেশ 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর একটি বৈদেশিক সম্পর্ক নীতি অনুসরণ করে আসছেন। যদিও গত 46 বছরে সেই নীতিতে লক্ষণীয় পরিবর্তন ঘটেছে আমরা দেখতে পাই। অর্থাৎ 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করে বাংলাদেশ, তখন থেকেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করে থাকে। আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্লোগান হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তো স্বাধীন রাষ্ট্ররূপে এই অভ্যুদয়ের পূর্বেই মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের একটি রূপরেখা প্রণয়ন করেছিলেন। সে অনুযায়ী বাংলাদেশ জোট নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উপনিবেশবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধিতার নীতিকে তার পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই স্বাধীনতার অব্যবহিত পরেই 1972 সালে দেখা যায় যে জানুয়ারিতে ভারত তার প্রথম সফরকালে তৎকালীন পররাষ্ট্র বাংলাদেশের এই নীতি পুনর্ব্যক্ত করেন, এবং দেখা যায় যে সদ্য স্বাধীন জোট নিরপেক্ষতার ক্ষেত্রে পাকিস্তান যুগের পররাষ্ট্রনীতি থেকে ব্যতিক্রমী অবস্থান গ্রহণ করে থাকেন এই বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তাহলে বৈদেশিক নীতি, বাংলাদেশের বৈদেশিক নীতি হচ্ছে যে কি, যে নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন জোট নিরপেক্ষতা, অংশগ্রহণ, শান্তিপূর্ণ সহাবস্থান, উপনিবেশবাদ, বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধিতার নীতিকেই মূলত বাংলাদেশের বৈদেশিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে যুদ্ধের পরবর্তী, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়কালে। তো তারই প্রেক্ষিতে বাংলাদেশের বৈদেশিক নীতির বেশ কিছু বৈশিষ্ট্য
আমরা দেখতে পাই। বিষয়গুলো এই কারণে বলছি যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। তো অনেক সময় তোমাদের আসতে পারে যে বাংলাদেশের বৈদেশিক নীতি কি, কিংবা বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি কি। এই প্রশ্নগুলো সচরাচর তেমন একটা আসে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রশ্নগুলো ইনক্লুড করা হয় ফাইনাল পরীক্ষায়। বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমরা একটু নোট করে নিতে পারো যে বাংলাদেশের বৈদেশিক নীতির মধ্যে সর্বপ্রথম যেই বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ বলা হচ্ছে যে সকলের সাথে, আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা, অর্থাৎ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটি ছিল বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য। অর্থাৎ এই বৈশিষ্ট্যের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই বাংলাদেশ এই নীতির ভিত্তিতে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, সহযোগিতা, সম্প্রীতির মনোভাব গড়ে তুলবে। অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির ভিত্তিতেই বাংলাদেশ নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখার জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। এই লক্ষ্যকে সামনে নিয়ে 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন, তখন 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন যে পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব এবং সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূল কথা। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সর্বপ্রথম ঘোষণা করেন যে পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব এবং সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূল কথা হবে। তাহলে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কি? যে পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূল কথা। এমসিকিউ সময় অনেক সময় আসে, কিংবা ভাইবা বোর্ডে তোমাদের জিজ্ঞাসা করে যে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কি। তো যদি বাংলাদেশের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির মূল স্লোগান কি যদি হয়, তাহলে আমরা বলবো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর যদি বলা হয় যে অনেক সময় প্রশ্ন এভাবেও করতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রনীতি নিয়ে কি ঘোষণা করেছেন, অর্থাৎ বৈদেশিক নীতির মূল কথা কি বলেছিলেন, কিংবা বলা যায় যে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কি, সেই ধরনের প্রশ্ন যদি আমরা সম্মুখীন হই, তাহলে আমরা বলবো যে পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূল কথা। এবং তিনি আরো বলেছিলেন যে আমরা বাংলাদেশকে পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই। অর্থাৎ তিনি বলেছেন এই যে পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব এবং সহযোগিতা, এই নীতির ভিত্তিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত করতে চান। এবং তিনি আরো বলেন পৃথিবীর কোনো দেশ বা জাতির বিরুদ্ধে কোনো প্রকার আক্রমণ পরিচালনা করার দুর্বিসন্ধি আমরা পোষণ করি না। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ বা জাতির বিরুদ্ধে আমরা কোনো আক্রমণ পরিচালনা করব না, এবং এই আক্রমণ পরিচালনা না করে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সহযোগিতার মাধ্যমেই আমরা কি করব, বাংলাদেশকে পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত করব। তো একটা বিষয় বলতে হয়, বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমরা দেখি যে বাংলাদেশকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে বাংলাদেশকে সুইজারল্যান্ডে পরিণত করবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন যে আমরা বাংলাদেশকে পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত করব, কথাটার পিছনে তিনি অনেকগুলো যুক্তি দেখিয়েছেন যে কখন বাংলাদেশ পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত হবেন। আমরা বেশ কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখা দরকার। বিষয়গুলো বাহ্যিক পরিবেশের সাথে ফেস করা, কিংবা কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে, অথবা নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য আমরা এই বিষয়গুলো আমরা জানতে হবে। কিরকম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পার্শ্বের সুইজারল্যান্ডে পরিণত করতেছিলেন, করার আগে তিনি মানব জাতির কাছে, অর্থাৎ বাঙালিদের কাছে তিনি বেশ কিছু দাবি রেখেছিলেন। সেই দাবিগুলোর মধ্যে তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা আমার বাংলাদেশে যা কিছু আছে সবকিছু চুরি করে নিয়ে গিয়েছেন, কিন্তু চোরগুলো আমাদের কাছে রেখে গিয়েছেন। এবং তিনি বলেছিলেন যে আমরা যদি 9 মাস কষ্ট করতে পারি স্বাধীনতা সংগ্রামে, তাহলে আমরা 1 বছর কষ্ট করতে পারবো না। এবং মানুষের কাছ থেকে তিনি এও ওয়াদা নিয়েছিলেন যে তোমরা আমার সাথে কষ্ট করতে রাজি আছো কিনা 1 বছর। অর্থাৎ আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধের পরিপ্রেক্ষিতে পাকিস্তানিরা যেসব বাংলাদেশের মধ্যে, বাঙালিদের পূর্ব পাকিস্তানের মধ্যে যেসব মূল্যবান শিল্প কারখানা এবং মূল্যবান যন্ত্রপাতি সহকারে প্রাকৃতিক সম্পদ ছিল, কালভার্ট ছিল, পাকিস্তানিরা যাওয়ার আগে সবকিছু ভেঙে দিয়ে চুরমার করে গিয়েছেন। এবং
পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে পঙ্গু করে দিয়ে তারা ত্যাগ করেছেন। তো এমন একটা পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপট ছিল যখন বাংলাদেশের বাঙালিদের কাছে অর্থনৈতিক অবস্থার খুবই দুরবস্থা ছিল এবং বাঙালিদের নাই বললেই চলে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে তোমরা 9 মাস কষ্ট করেছো দেশের জন্য, তোমরা আরো 1 বছর কি দেশের জন্য কষ্ট করতে পারবে না, এবং তোমরা রাজি আছো কিনা, এই ধরনের প্রেক্ষাপট কিংবা চুক্তিবদ্ধ ওয়াদা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কাছ থেকে নিয়েছিলেন। এবং আরেকটা বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসে যে বাকশাল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে যে বাকশাল কায়েম করেছিল, এই বাকশাল নিয়ে অনেকের মতামত রয়েছে। এই বাকশালটা যেমনটা করে দেশের জন্য কিছুটা অকল্যাণকর বয়ে আনলেও একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর ব্যবস্থা বয়ে আনে। কিরকম? আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে বিষয়টি জানা দরকার। একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য, একটা রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করার জন্য অবশ্যই বাকশাল কায়েম করা একান্ত প্রয়োজন। বাকশাল কিরকম? বাকশাল হচ্ছে তোমার এই ধারাবাহিকতা, সরকারের ধারাবাহিকতা, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে একটা দল যখন ধারাবাহিকভাবে রাষ্ট্রের শাসন ক্ষমতা গ্রহণ করবে তখন ওই রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সামাজিক সহকারে পরিপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে। আমরা দেখি যে বর্তমান সময়ে সরকার ধারাবাহিকতা থাকার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কিছু দিক পয়েন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে আমরা যদি দেখি যে সরকারের ধারাবাহিকতার কারণে আজকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সহ অর্থনৈতিক দিক থেকে একটা যোগ্যতা সম্পন্ন একটা অবস্থানে গিয়েছেন এবং অবকাঠামোগত বেশ উন্নয়ন সাধিত হয়েছেন, যেটা আমরা অতীত পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে সরকারের ধারাবাহিকতা না থাকার কারণে এক সরকার যখন কোনো একটি কাজ পরিচালনা করেছেন এবং ওই সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ওই কাজের ধারাবাহিকতা আর রক্ষা করা হয়নি, বরং কি করা হয়েছে, ওই গত সরকার যে কাজটি পরিচালনা করেছেন সেটাকে আবার পরিপূর্ণভাবে নতুন বাজেট বরাদ্দ দিয়ে আবার নতুন ভাবে কাজ শুরু করা হয়েছে। এভাবে করে দেখা যাচ্ছে দেশের অর্থনৈতিক অবকাঠামো কি করেছেন, ধ্বংস করা হয়েছে। সে কারণে মূলত একটা রাষ্ট্রের একটা অনুন্নত রাষ্ট্রের ক্ষেত্রে সরকারের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে শক্তিশালী অবকাঠামোতে পরিণত করার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা ওই বিষয়ে চলে গিয়েছি। তো সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন, জনগণকে তিনি বলেছেন যে আমরা 1 বছর কষ্ট করব দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য। তাহলে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বের নীতি অনুসরণ করা। এরপরে হচ্ছে বলা হচ্ছে যে স্বাধীন ও নিরপেক্ষ নীতি। এখানে বলা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো স্বাধীন এবং নিরপেক্ষ নীতি। আর এই স্বাধীন এবং নিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমনটা করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন, তেমনি মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব সহ অপর দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির ভিত্তিতে বাংলাদেশ পররাষ্ট্র যুক্তরাষ্ট্র সহকারে ইউরোপের পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথেও সম্পর্ক রেখেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে মুসলিম বিশ্ব আছে ওই রাষ্ট্রগুলোর সাথেও তারা সুসম্পর্ক বজায় রেখেছেন। কি জন্য? নিজের স্বাধীনতা এবং নিরপেক্ষ নীতিকে মজবুত করার জন্য। এরপরে বলা হচ্ছে উন্নয়নমুখী নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উন্নয়নমুখী নীতি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র, আর এই উন্নয়ন নীতির লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রসমূহ, মুসলিম বিশ্ব, পাশ্চাত্যের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং সমাজতান্ত্রিক বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট। তাহলে আমরা 3টা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বের নীতি, আর একটি হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ নীতি, 3 নাম্বার হচ্ছে উন্নয়নমুখী নীতি। 4 নাম্বার যে পয়েন্ট আমরা পাই সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা। বলা হচ্ছে যে এই সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির ভিত্তিতে বাংলাদেশ যেমন কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, তেমনি নিজের রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ কামনা
করে না। সকল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা, স্বাধীন ও ভৌগোলিক অখণ্ডতা নীতির প্রতি বাংলাদেশের সরকার ও জনগণ দৃঢ়ভাবে বিশ্বাসী। অর্থাৎ বলা হচ্ছে এই বৈদেশিক নীতির মাধ্যমে বাংলাদেশ রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে থাকে। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, সর্বশেষ যে পয়েন্ট, সেটি হচ্ছে আঞ্চলিক সহযোগিতার নীতি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত 1985 সালের 7ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রথম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের ব্যাপক সফর আঞ্চলিক সহযোগিতাকে আরো জোরদার করেছেন। অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতি যেই স্লোগান রয়েছেন, ওই বৈদেশিক নীতির ভিত্তিতে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার নীতি হিসেবে কি করেছেন, আত্মপ্রকাশ লাভ করেছেন। এভাবে করেই বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, জোট নিরপেক্ষতা, বিশ্ব শান্তি, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই বিষয়গুলো বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যের আওতাভুক্ত। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক নীতি কি এবং বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি কি সে বিষয়ে আমরা জানতে পারলাম। আমাদের আলোচনার বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছেন সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো। তো আমরা পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো সে বিষয়ে বলতে গেলে আমরা সাধারণ ভাষায় আমরা পররাষ্ট্রনীতি হচ্ছে যে একটা হচ্ছে ফরেন, পররাষ্ট্র, ফরেন আর নীতি হচ্ছে পলিসি। অর্থাৎ ফরেন এবং পলিসি এই দুটি শব্দের সমন্বয়ের মাধ্যমে উদ্ভব হয়েছেন পররাষ্ট্র নীতি অর্থাৎ ফরেন পলিসি। তো পররাষ্ট্র নীতি কি? নীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কি পদ্ধতি বা নিয়ম কানুন। তাহলে আমরা এই অংশ থেকে যে বিষয়টি বলতে পারি সেটা হচ্ছে যে কি যে পররাষ্ট্রনীতি কি, যে আমরা বলতে পারি যে দুইটি শব্দ, একটি হচ্ছে ফরেন FOREIGN ফরেন, আরেকটি হচ্ছে পলিসি। এই দুইটি শব্দের সমন্বয়ে উৎপত্তি হয়েছে এই পররাষ্ট্র নীতির। এবং নীতি বলতে এখানে পদ্ধতি বা নিয়ম প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এটাই যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়, অথবা যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক গড়ে ওঠে তাকে পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। তাহলে আমরা পররাষ্ট্রনীতি কি আমরা দুইটি বিষয় পেলাম, একটা হচ্ছে যে কি ফরেন এবং পলিসি, এই দুটি শব্দের সমন্বয়ে মূলত পররাষ্ট্রনীতির উদ্ভব ঘটে। পররাষ্ট্রনীতি কি আর পররাষ্ট্রনীতির উদ্ভব ঘটে। নীতি হচ্ছে যে পদ্ধতি বা প্রক্রিয়াকে বোঝানো হয়, নীতি বলতে পদ্ধতি বা প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি, শব্দগত অর্থে বলতে পারি যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয় বা গড়ে ওঠে তাকে আমরা পররাষ্ট্রনীতি বলা চলে, অর্থাৎ পররাষ্ট্রনীতি বলতে পারি। তাহলে আমরা সহজ ভাষায় পররাষ্ট্রনীতি কি যে নীতি বা পদ্ধতির মাধ্যমে, যদি ভাইবা বুঝে বলে যে পররাষ্ট্রনীতি কি যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে তাকে পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে সাধারণভাবে বলা যায় পররাষ্ট্রনীতি হচ্ছে কোনো দেশের নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরাহার জন্য এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টিকেই পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। তাহলে আমরা শব্দগত অর্থে পেলাম যে কি যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে তাকে আমরা পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। আর ব্যাপক অর্থে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে পররাষ্ট্রনীতি হচ্ছে কোন দেশের নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরহার জন্য এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টিকে মূলত পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। তো আমরা জানি যে বিশ্বের কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়, বিশ্বের সব রাষ্ট্রই মূলত একে অপরের উপর নানাভাবে নির্ভরশীল, এই জন্যই এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। এবং আমরা বেশ কয়েকজন দুইজন মনীষীর সংজ্ঞা আমরা নিতে পারি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সর্বপ্রথম যে সংজ্ঞাটি আমরা পাই সেটা হচ্ছে যে কি ফেডারেল ফুড,
আবার এখানে হয়তো ফ্যানেল হয়ে গেছে, এখানে প্যাডেল হবে। প্যাডেল ফোর্ট লিঙ্কন এবং ওলভে একটি সংজ্ঞা দিয়েছেন পররাষ্ট্রনীতি সংজ্ঞার মতে। তিনি বলেছেন যে কি পররাষ্ট্রনীতি হলো সেসব জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি যার মাধ্যমে একটি রাষ্ট্র তার লক্ষ্য ও স্বার্থ আদায়ে সক্ষম হয়। কি বলেছেন প্যাডেল ফোর্ট লিঙ্কন? বলেছেন পররাষ্ট্রনীতি হলো সেসব জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি যার মাধ্যমে একটি রাষ্ট্র তার লক্ষ্য ও স্বার্থ আদায়ে সক্ষম হয়। অর্থাৎ তার যে একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্যটা কি করতে পারে, আহ স্বার্থ লক্ষ্য অর্জন করতে পারে এবং স্বার্থ হাসিল করতে পারে। অর্থাৎ পররাষ্ট্রনীতি প্রত্যেকটা রাষ্ট্র তার নিজ নিজ নীতি অনুসরণ করে অন্য রাষ্ট্রের কাছ থেকে যে স্বার্থ বা লক্ষ্য অর্জন করতে পারে তাকেই পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। আরেকজন মনীষী পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেছেন চার্লস বার্টন মার্শলে এর মতে তিনি বলেছেন পররাষ্ট্রনীতি বলতে রাষ্ট্র যেসব ক্রিয়াকলাপ সম্পাদন করে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যা করতে চায় তার সমষ্টিকেই বোঝায়। অর্থাৎ তিনি বলেছেন যে কি একটা রাষ্ট্র বৈদেশিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটি কার্য পরিচালনা করার জন্য, কোনো একটি কাজ পরিচালনা করার জন্য তার নিজ দেশের নীতি অনুসরণ করে যে কাজ পরিচালনা করে তাকেই বলা হচ্ছে পররাষ্ট্রনীতি। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি ইজি করে নিতে পারি যে বাংলাদেশ পরিকল্পনা করলো যে অন্য একটি রাষ্ট্রে, সেটা হোক সৌদি আরব, কাতার, ওমান, যে রাষ্ট্রে হোক না কেন, অন্য একটা রাষ্ট্রে, যে কোনো একটা রাষ্ট্রে তারা কি করবেন, জনশক্তি রপ্তানি করবেন। তখন বাংলাদেশ কি করলো, যে তার নিজস্ব যে পররাষ্ট্র নীতি আছে এই পররাষ্ট্র নীতি অনুসরণ করে ওই রাষ্ট্রের সাথে কি করলো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করলো। এবং ওই রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে একটা যখন সম্পর্ক সৃষ্টি হয়েছে তখন ওই রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের যে দক্ষ জনশক্তি আছে সেটি কি করলো, রপ্তানি করলো, কিংবা দক্ষ জনশক্তি ওই রাষ্ট্রের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দিল। সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে চার্লস বার্টন মার্শলে সে কথাটাই বলেছেন পররাষ্ট্রনীতি বলতে রাষ্ট্র যেসব ক্রিয়া কার্যকলাপ সম্পাদন করে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যা করতে চায় তার সমষ্টিকেই এখানে পররাষ্ট্রনীতি বলে বোঝানো হয়েছে। তাহলে আমরা সুতরাং এটাই বলতে পারি, কোন রাষ্ট্র তার জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য যেই নীতি অনুসরণ করে তাই হচ্ছে পররাষ্ট্র নীতি। দ্বিতীয় স্টেপে আমরা যে প্রশ্নটি পাই সেটি হচ্ছে যে কি, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্যবলীগুলো কি কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যবলীগুলো কি কি সে বিষয়ে আমরা এখন জানতে পারবো। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্লোগান কি আমরা সে বিষয়ে আগেও জেনেছি, যে আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে কি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই প্রশ্নের পয়েন্টটা আমি পয়েন্টগুলো তোমাদেরকে দিয়েছি ব্যাখ্যা সহকারে, আমি তোমাদেরকে স্ক্রিন ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছেন আত্মরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। তো বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে ওই পররাষ্ট্রনীতির একদম সর্বপ্রথম যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে আত্মরক্ষা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা। তো আমরা জানি এটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। আর আত্মরক্ষা বলতে বোঝায় এখানে যে নিজের ব্যক্তি আত্মরক্ষা নয়, এখানে আত্মরক্ষা বলতে বোঝায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা। তাহলে এখানে আত্মরক্ষা হচ্ছে যে কি, যে নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখাই হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সাথে সাথে বাংলাদেশ স্বয়ং জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার নিমিত্তে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যায়। কিসের মাধ্যমে? পররাষ্ট্রনীতির মাধ্যমে। এছাড়াও আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, নব্য সাম্রাজ্যবাদ বাংলাদেশের প্রভাব বিস্তারের জন্য সদা তৎপর থাকে। অর্থাৎ এই কাজটা আত্মরক্ষা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাটা কেন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে? আমরা দেখি যে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, নব্য সাম্রাজ্যবাদ বাংলাদেশের প্রভাব বিস্তারের জন্য সদা তৎপর। বিশেষ করে বাংলাদেশের খনিজ সম্পদ এবং বিভিন্ন কাঁচামাল আহরণের জন্য বৃহৎ শক্তিবর্গ এই দেশের উপর তার দৃষ্টি প্রসার করেছেন। এর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ। এছাড়াও বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ও বাংলাদেশের সীমানা 3 দিকে
ভারত ও মায়ানমারে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে হুমকির হয়ে দেখা দিতে পারে। সেজন্য বলা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে খনিজ সম্পদ রয়েছেন এবং বিভিন্ন কাঁচামাল রয়েছেন, ওই খনিজ সম্পদ এবং কাঁচামাল আহরণ করার জন্য বিভিন্ন বৃহৎ শক্তিবর্গ যে রাষ্ট্রগুলো রয়েছে, ওই রাষ্ট্রগুলো প্রতিনিয়তই বাংলাদেশের দিকে কি করা হচ্ছে, নজর দিয়েছেন, দৃষ্টি রেখেছেন, যাতে কোনোভাবে সুযোগ সৃষ্টি করে এই খনিজ সম্পদগুলো কি করতে পারে, আহরণ করতে পারে এবং কাঁচামাল সংগ্রহ করতে পারে। এই হুমকির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি করছেন, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং অন্য যে কোনো বিষয়ের চেয়ে আত্মরক্ষা ও এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আত্মরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা পাই সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এখানে বলা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা তথা অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ না হলে স্বয়ং সম্পূর্ণ উন্নয়ন করাই হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। এবং বলা চলে একটা রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য সম্ভব নয়। অর্থাৎ বলা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত ভৌগোলিক স্বাধীনতা অর্থহীন। যে রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা নেই অথবা অর্থনৈতিক উন্নয়ন নেই, সেই রাষ্ট্রের ভৌগোলিক স্বাধীনতা কিন্তু অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ একটা রাষ্ট্রের আত্মমর্যাদা নির্ভর করে অর্থনৈতিক উন্নয়নের উপর। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধন হয়েছে সেই রাষ্ট্রের আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। এই আত্মমর্যাদাটা কিভাবে হবে, অর্থনৈতিক উন্নয়নটা কিভাবে হবে, আমরা দেখি যে পণ্য রপ্তানি বাড়িয়ে দক্ষ জনশক্তি বিভিন্ন রাষ্ট্রে প্রেরণ করে আমদানির বিকল্প শিল্প গড়ে তুলে অপচয় অপব্যয় কমিয়ে মানুষকে এগোতে দিয়ে এবং অর্থনৈতিক কূটনীতি জোরদার করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে দক্ষ জনশক্তি রপ্তানি করে এবং সাথে সাথে বাংলাদেশের যে কাঁচামাল রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, ওই খনিজ সম্পদগুলোর যথাযথ ব্যবহার করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব। আর এই অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে, সুসম্পর্ক স্থাপন করে ওই রাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 3 নাম্বার যে পয়েন্টটি পাই সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। একটা রাষ্ট্রের মধ্যে যে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওই রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব নয়। আর বাংলাদেশ পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা লাভের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো রাষ্ট্রই উন্নতি করতে পারে না। তাছাড়া শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে। এজন্য বাংলাদেশে পুঁজিবাদী বাজার অর্থনীতি এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির অনুসারী ও ইসলামী অর্থনীতির অনুসারী সকল ব্লকের সাথেই সুসম্পর্ক বজায় রাখে। এরপরে আমাদের যে পয়েন্টটি আমরা পাই সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে জোট নিরপেক্ষতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশ এই নীতি অনুসরণ করে জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করলেও বাংলাদেশ কোনো আন্তর্জাতিক বিরোধ অথবা সমস্যা থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখেনি। অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্রনীতির মাধ্যমে জোট নিরপেক্ষতা কি করেছেন, অনুসরণ করেছেন। এরপরে বলা হচ্ছেন জাতীয় শক্তি বৃদ্ধি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরো একটি লক্ষ্য হলো এদেশের জাতীয় শক্তি সংরক্ষণ এবং বৃদ্ধির জন্য সচেতন থাকা। যা কিছু বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে তাই হচ্ছে জাতীয় শক্তি। অর্থাৎ বাংলাদেশের জাতীয় শক্তি অনেকগুলো উপাদানের সমষ্টি, যেমন প্রাকৃতিক সম্পদ আছে, জনশক্তি আছে, জনসম্পদ আছে, গ্যাস আছে, সমুদ্রের তলে উপকূলে খনিজ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো কিভাবে উন্নত দেশ থেকে প্রযুক্তি সংগ্রহ করে কিভাবে উত্তোলন করা যায়, কিভাবে পরিপূর্ণ সদ ব্যবহার করা যায় সে বিষয়ে পররাষ্ট্রনীতি কাজ করে যাচ্ছে। এরপরে হচ্ছে জাতীয় মর্যাদা বৃদ্ধি। আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের সম্মানজনক অবস্থান লাভ করা প্রতিটি রাষ্ট্রেরই কাঙ্ক্ষিত বিষয়। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিজ দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আন্তর্জাতিক বিশ্বের দরবারে তুলে ধরে জাতীয় মর্যাদা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন এবং এটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য বলে। সর্বশেষ আমরা যে পয়েন্টটি পাই সেটি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। এখানে বলা হচ্ছে
আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি অনুসরণ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্যগুলির মধ্যে আমরা যে বিষয়টি পাই সেটি হচ্ছে যে কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মধ্যে আত্মরক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, জোট নিরপেক্ষতা, জাতীয় শক্তি বৃদ্ধি, জাতীয় মর্যাদা বৃদ্ধি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। এরপরে আমরা যে প্রশ্নটার আলোচনা শুরু করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতাগুলো কি কি ছিল সে বিষয়ে আমরা জানতে পারবো। যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে অথবা 1971 সালে যখন স্বাধীনতা সংগ্রাম পরিচালনা হয়েছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি কূটনৈতিক সফলতা অর্জন করেছেন সে বিষয়ে আমরা এখন জানতে পারবো। আমরা জানি যে বঙ্গবন্ধু আমাদের ক্ষমতা গ্রহণ করার পর অনেক ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেয়, যার একটি হলো তার পররাষ্ট্রনীতি। বঙ্গবন্ধু তার পররাষ্ট্রনীতিতে সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং এভাবেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের সদস্যপদ লাভ করতে চেয়েছিলেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতার মধ্যে আমরা সর্বপ্রথম যে পয়েন্টটি পাই সেটা হচ্ছে ভারতীয় সৈন্য স্বদেশে পাঠানো। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় ভারত থেকে যে বিভিন্ন সৈন্য বাহিনী আমাদের দেশে এসে যুদ্ধ পরিচালনা করেছেন পাকিস্তানিদের বিরুদ্ধে। এই যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন 1971 সালের 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তখন এর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মধ্যে যে ভারতীয় সৈন্য অবস্থান করেছিল ওই অবস্থানকে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সৈন্যদেরকে স্বদেশে পাঠানোর জন্য তিনি ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন এবং তিনি ইন্দিরা গান্ধীকে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ইন্দিরা গান্ধীকে বোঝাতে সক্ষম হন এবং অবশেষে তার এই পররাষ্ট্রনীতির কারণেই পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধীর নির্দেশ ক্রমে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ত্যাগ করে থাকেন। এটি হচ্ছে বঙ্গবন্ধুর একটি সর্বপ্রথম কূটনৈতিক সফলতা। দ্বিতীয় যে বিষয়টি পাই সেটা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সম্মেলন। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর মাধ্যমে একটা চুক্তি সম্পাদিত হয়। কিরকম? স্বাধীনতার সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা সুসম্পর্ক বজায় ছিল। এই সুসম্পর্ক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে যে অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে অর্থাৎ বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়, যে চুক্তিকে বলা হয় মৈত্রী চুক্তি। অর্থাৎ এই চুক্তিটি হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুর নিদর্শন হিসেবেই। 1972 সালে 9 মার্চ এই চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে। একটু নোট ডাউন করতে হবে যে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সম্পাদন হয় 1972 সালের 9 মার্চ বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর মাধ্যমে। তো এই মুজিব এবং ইন্দিরা চুক্তির মেয়াদ ছিল 25 বছর। এই মৈত্রী চুক্তিকে অনেক সময় মুজিব ইন্দিরা চুক্তি নামেও অবহিত করা হয়ে থাকে। তাহলে আমি এখানে অনেকগুলো বিষয় বলেছি যে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর মাধ্যমে 1972 সালে 9 মার্চ একটা চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিকে মৈত্রী চুক্তি বলা হয় এবং এই চুক্তিকে মৈত্রী চুক্তির পাশাপাশি মুজিব ইন্দিরা চুক্তি নামে অবহিত করা হয় এবং এই চুক্তির মেয়াদকাল হচ্ছে 25 বছর। এই চুক্তির মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে মিত্রতার বন্ধন আরো সুদৃঢ় হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, শিল্প, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে যুদ্ধবন্দীদের সমস্যা নিরসনের উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকটি কূটনৈতিক সফলতা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় অনেক বাঙালি পাকিস্তানি কারাগারে বন্দী ছিল, আবার অনেক পাকিস্তানি বাংলাদেশের কারাগারে বন্দী ছিল। তো এই বন্দীদেরকে অর্থাৎ যেসব বাঙালি পাকিস্তানি কারাগারে বন্দী ছিল এইসব যুদ্ধবন্দীদের সমস্যা নিরসন করার জন্য বঙ্গবন্ধু বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি এই বিষয় নিয়ে তিনি ভারতের সাথে বৈঠকে মিলিত হয়। পরবর্তীতে তিনি যুদ্ধবন্দী বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের সাথে আলোচনা করে এবং অবশেষে পাকিস্তানের সাথে যুদ্ধবন্দী সমস্যা নিয়ে আলোচনা হয়। 195 জন যুদ্ধবন্দীর বিচার করার জন্য 1973 সালে আন্তর্জাতিক অপরাধ বিল পাস হয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস্তব পরিস্থিতি উপলব্ধি করেন। তিনি বহির্বিশ্বের স্বীকৃতির প্রতি গুরুত্ব আরোপ করেন এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি দেন। পরিশেষে তিনি যুদ্ধবন্দীদের বিচার থেকে মুক্তি প্রদান করেন। অর্থাৎ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ পরবর্তী সময়ে যেসব বাঙালি পাকিস্তানি কারাগারে বন্দী ছিল, ওই পাকিস্তানি সরকার কি করেছেন, একটা আন্তর্জাতিক আদালতের প্রস্তাব উত্থাপন করেছেন, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে ওইসব বন্দীদের বিচার কার্য সম্পাদন করে তারপরে মুক্তি জ্ঞাপন করলেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হয় সেটা অনেক লম্বা প্রসেস হয়ে যায়। তো তিনি কি করেছেন, তিনি বিভিন্ন কূটনৈতিক কৌশল পরিচালনা করে বিভিন্ন রাষ্ট্রের, অর্থাৎ বাংলাদেশ যে স্বাধীনতা লাভ করেছেন, ওই বাংলাদেশ স্বাধীনতার স্বীকৃতি বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে তিনি আদায় করে নিয়েছেন, এবং বিভিন্ন রাষ্ট্র যখন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করেছেন, তখন পাকিস্তান অটোমেটিক্যালি ওই যুদ্ধ যুদ্ধবন্দীদেরকে তিনি কি করেছেন, মুক্তিদান করেছেন। 4 নাম্বার হচ্ছে বহির্বিশ্বের স্বীকৃতি লাভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন। আমরা জানি যে মুক্তিযুদ্ধ যখন পরিচালনা হয় তখন আমেরিকা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। তবে বঙ্গবন্ধুর কূটনৈতিক উদ্যোগের ফলেই আমেরিকা 1972 সালে 4 এপ্রিল স্বীকৃতি প্রদান করে। অপরদিকে চীন ও অনেক মুসলিম দেশও বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেই, তবে চীন সহ অন্যান্য মুসলিম দেশও পরবর্তীতে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এভাবে বঙ্গবন্ধুর দক্ষ পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক তৎপরতার ফলে 121টি দেশ বাংলাদেশকে পর্যায়ক্রমে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ স্বাধীনতার সময় আমরা জানি যে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র, বিভিন্ন পরাশক্তি রাষ্ট্রগুলো বাংলাদেশের বিরোধিতা করেছেন, এবং প্রথম অবস্থায় বিরোধিতা করলেও বাংলাদেশ যখন পরবর্তী সময়ে স্বাধীনতা অর্জন করেছেন, তখন বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক কৌশলতা এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক, এবং সাথে সাথে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যে একটা অধিকার, সে বিষয়ে আন্তর্জাতিক রাষ্ট্রের কাছে তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 121টি দেশের স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছেন, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম একটি কূটনৈতিক কৌশলের সফলতার পর্যায়ভুক্ত করে। এরপরে বলা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কূটনৈতিক কৌশলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। তার মধ্যে কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন 18 এপ্রিল 1972 সালে। কমনওয়েলথের 32তম সদস্য ছিল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদস্যপদ লাভ করে বাংলাদেশ 17 মে 1972 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্যপদ লাভ করেন 17 জুন 1972 সালে। জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা অর্থাৎ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করেন 27 অক্টোবর 1972 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যপদ লাভ করেন 5 সেপ্টেম্বর 1973 সালে। এইভাবে করে ইসলামিক সদস্য সহ OIC সদস্যপদ 1974 সালে, জাতিসংঘের সদস্যপদ 1974 সালের 17 সেপ্টেম্বর লাভ করেন। এভাবে করে বিভিন্ন সংস্থার, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে থাকেন বঙ্গবন্ধুর কূটনৈতিক কৌশলের কারণে। সালগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে, আমি তোমাদের পরবর্তীতে দিয়ে দিব। এরপরে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ দেশের অবস্থানকে আন্তর্জাতিক দরবারে তুলে ধরার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাতিসংঘের 29তম অধিবেশনে তিনি সদস্যপদ লাভ করেন, এবং 29তম অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন। এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলার স্বীকৃতি, বাংলা ভাষার স্বীকৃতিকে তিনি মজবুত করেছেন। এরপর হচ্ছে বৈদেশিক সাহায্য লাভ। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই ভঙ্গুর, এবং বলা হচ্ছে যুদ্ধ বিগ্রহের পরে একটি দেশের অর্থনৈতিক পতন হয়ে যায়, তবে বঙ্গবন্ধুর সফল পররাষ্ট্রনীতির ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্য লাভ করে এবং বিভিন্ন দেশ থেকে সাহায্য লাভ করে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পুনর্গঠন করার জন্য তিনি কূটনৈতিক ব্যবস্থাকে জোরদার করেছেন, পররাষ্ট্রনৈতিক ব্যবস্থাকে তিনি জোরদার করেছেন, এবং এই জোরদার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তিনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে কথাটি বলতে হয় যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সুযোগটি আমরা দিইনি, শুধুমাত্র নিজের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা বাঙালিরাই আমরা মেরে ফেলেছি। না হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা কিছু করেছেন একটা স্বাধীন রাষ্ট্রের জন্যই করেছেন, আমরা তাকে সুযোগ দিতে পারতাম দেশের উন্নয়নের জন্য, কিন্তু আমরা এমন এক জাতি
যে আমরা যখন আমাদের সামনে কোনো স্বার্থ আদায়ের নেশা ঢুকে, তখন আমরা নিজের আপনজনদেরকেও মেরে ফেলার জন্য দ্বিধাবোধ করি না। সেজন্য আমরা বিভিন্ন বাইরের রাষ্ট্রের জনগণও, আমি শুনেছি যে বিভিন্ন রাষ্ট্রের জনগণই বলে যে আমরা হচ্ছে যে একদম একটা নিমুখ হারাম যেটাকে বলে, কলঙ্কিত একটা জাতি। কারণ যে রাষ্ট্রের নেতা, যে যে নেতা রাষ্ট্রের স্বাধীনতা আনার জন্য এত কষ্ট করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, সেই রাষ্ট্রের নেতাকেই আমরা, সেই রাষ্ট্রের মহান নেতাকেই আমরা হত্যা করেছি। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, আমরা এই পয়েন্ট গুলো দিব। এই প্রশ্নটাও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সর্বশেষ যে পয়েন্টটি, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে পরাশক্তি কি। পরাশক্তি কি আমরা আমাদের ভাষায় যদি বলতে যাই, তাহলে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিক দিক দিয়ে শক্তিশালী এবং অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে, তাকে আমরা পরাশক্তি বলে অবহিত করতে পারি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক পালাবদল শুরু হয়েছে। তার অন্যতম দিক হলো পরাশক্তির উদ্ভব। বস্তুত পরাশক্তি রাষ্ট্রের ধারণার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে উদ্ভব হয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয় 1939 সালে, এবং 1944 সাল পর্যন্ত এটার বিস্তৃতি ছিল। তো 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1944 সালে যখন এটির সমাপ্তি ঘটে, তখন পরাশক্তির চিন্তাধারা উদ্ভব হয়। এবং আন্তর্জাতিক রাজনীতিতে যেসব দেশ রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী বা মজবুত অবস্থানে রয়েছে, তাদেরকে পরাশক্তি বলা হয়ে থাকে। মূলত 1991 সালে সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটে, তখন একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উত্থান হয়। বর্তমানে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বদিকে মার্কিন প্রভাব লক্ষণীয়। হ্যান্স জে মর্গেনথাও একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, পরাশক্তি বলতে এমন এক রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নিজের ইচ্ছা আরোপ করতে পারে। তাহলে সুতরাং আমরা এটাই বলতে পারি, পরাশক্তি বলতে এমন এক শক্তি ব্যবস্থাকে বোঝায় যখন পরাশক্তি রাষ্ট্রটি স্বয়ংসম্পূর্ণ এবং সামগ্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকে, তাকে পরাশক্তি হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা আজকের লেকচারে বাংলাদেশের বৈদেশিক নীতি কি, বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি কি, পররাষ্ট্রনীতির সংজ্ঞা, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির কূটনৈতিক সফলতাগুলো কি কি, এবং সর্বশেষ হচ্ছে যে কি পরাশক্তি বলতে কি বুঝো। এবং সাথে সাথে একটা বিষয় নোট ডাউন করো, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রনীতি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, আমরা আনসার দিব খন্দকার মোস্তাক আহমেদ। এবং বর্তমান বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? আবুল কালাম আব্দুল মোমেন। আমি আবারও বলছি, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে আবুল কালাম আব্দুল মোমেন। এমসিকিউর মধ্যে অনেক সময় তোমাদের, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, অনেক সময় আসে যে বর্তমান অর্থমন্ত্রীকে, আহ বিচারপতিকে, তারপরে পররাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারপরে শিক্ষামন্ত্রীকে, উপমন্ত্রীকে, শিক্ষা সচিবকে, এই বিষয়গুলো একটু নেটে তোমরা একটু ঘাটাঘাটি করে এই বিষয় প্রশ্নগুলো তোমরা একটু জানতে হবে। এই প্রশ্নগুলো ভাইবার মধ্যে সবচেয়ে বেশি আসে। তাহলে আজকের লেকচারের মাধ্যমে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।